নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া রয়েছি। যে প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে, আজ সেই প্রশ্নেরই একটু উত্তর খোঁজার চেষ্টা করব, বলা ভালো উত্তর দেব আপনাদের। ভাবছেন কি কথা বলছি? অন্নপূর্ণা যোজনা। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তারা এই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ইতিমধ্যে এসে গেছে। আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করেছেন। শুক্রবার থেকে অনলাইনে অফলাইনে এই ফর্ম পাওয়া যাবে। এই ফর্ম ইতিমধ্যে নিউজ 18 বাংলার হাতে। কি রয়েছে আসলে এই ফর্মে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে সুবিধা হবে আপনাদের আজ এই ভিডিও দেখার পরে। আপনাদের একটু ইন ডিটেইল জানানোর চেষ্টা করি। এই সেই ফর্ম যা অন্নপূর্ণা যোজনার ফর্ম, যেখানে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এটি। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক চেক বক্সের বিকল্প নির্দেশনাবলী রয়েছে এবং প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিতও করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। শুরুতেই ফর্মে এটা লেখা আছে, একটু দেখিয়ে দিই। তিনটে পার্ট রয়েছে, একদিকে বিভাগ বা ক্ষেত্র রয়েছে, অন্যদিকে বিকল্প বা ইনপুট রয়েছে, আর নির্দেশনা। সঠিক হলে লেখা আছে টিক চিহ্ন দেওয়ার জন্য। একটু যদি দেখি, প্রথমেই কি রয়েছে, নাম্বার 1, পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম লিখতে হবে। পুরো নাম লেখার জন্য বলা হয়েছে এবং সেই নামটা আধার কার্ডে বা সরকারি পরিচয়পত্রে রয়েছে সেই নামের স্পেলিংটাই দিতে হবে। আর এবার আসি থার্ড পয়েন্টে, পরিবারের প্রধানের লিঙ্গ বা জেন্ডার, হেড অফ দ্য ফ্যামিলি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, সেখানে আপনাকে টিক মার্ক করতে হবে। চলে আসি ফোর্থ পয়েন্টে, পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার, এখানে আপনাকে আধার নাম্বার লিখে দিতে হবে। ফিফথ, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, এটা কিন্তু অপশনাল, অর্থাৎ এখানে পাশে লিখে দেওয়া হয়েছে যদি থাকে আইডি, তাহলে অবশ্যই এখানে সেই আইডি আপনাকে লিখতে হবে। পরিবারে কতজন মেম্বার আপনারা, পরিবারের সদস্য সংখ্যা ওইখানে পাশে দেওয়া আছে। বলছিলাম থার্ড কলমটা হচ্ছে নির্দেশ, সেই নির্দেশনায় দেওয়া আছে কি শুধু সংখ্যা, মানে একজন, দুজন না তিনজন না চারজন বা তার বেশি, সেই নাম্বারটা শুধুমাত্র লিখতে হবে। এবার আসি ঠিকানা। 7 নম্বরে হচ্ছে অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপর দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার। এখানেও একটা নির্দেশ রয়েছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার যেটা, সেটাই দেওয়ার কথা বলা হয়েছে এখানে। এরপর কি রয়েছে 9 নম্বরে রয়েছে নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের। উল্টো দিকে যদি দেখি 3 নম্বরে, বাধ্যতামূলক কি, বয়স 5 বছরের কম হলে নট অ্যাপ্লিকেবল চিহ্নিত করতে হবে। অনলাইন আধার যাচাইকরণ, এখানে এই যে সদস্য 1, তার নাম, তার বয়স, তার জন্ম তারিখ, তার জেন্ডার, তার পরিবারের প্রধানের সঙ্গে কি রিলেশন, তার আধার নাম্বার। আপনাদের জানিয়ে রাখি যে এই যে ফর্মটা আপনারা দেখছেন, এই অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু 12 পাতার একটা ফর্ম, যেখানে পাই টু পাই প্রত্যেকটা ডিটেইল আপনাদেরকে পুট করতে হবে। 1 নম্বর পাতা গেল, এখানেই রয়েছে কতজন সদস্য। যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু ফর্ম এর যে সেকেন্ড পেজ, সেখানে সদস্য 2 রয়েছে, অর্থাৎ যদি 2 জন সদস্য, 3 জন সদস্য, 4 জন সদস্য তাদেরকে রয়েছে, এতেই 2 নম্বর পেজটা মোটামুটি শেষ। অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে 1 থেকে 5 অবধি, 5 জন অবধি আপনি পুট করতে পারবেন এবং সেখানে তাদের প্রত্যেকের ডিটেইল ইনফরমেশন দিতে হবে। সেই ডিটেইল ইনফরমেশন গুলো কি কি, তার নাম দিতে হবে, বয়স দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, লিঙ্গ দিতে হবে, জেন্ডার দিতে হবে এবং পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, সঙ্গে অবশ্যই তার আধার নাম্বার দিতে হবে। দ্বিতীয় পেজটা এভাবেই কাটলো। এবার থার্ড পেজে যদি আমরা নজর রাখি, বলছিলাম আপনাদের যে 12 পাতার একটা ফর্ম রয়েছে এই অন্নপূর্ণা যোজনা, সেখানে 10 নম্বর পয়েন্টে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরের জন্য এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ওখানে একটু নির্দেশনায় কি রয়েছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিংক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার ক্রেডিটের জন্য আধার লিংক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, সেই নাম্বারটা দিতে হবে। এবার সদস্য ওয়াইজ কি কি পুট করতে হবে ইনফরমেশন, কোন ব্যাংক, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কি, অর্থাৎ সেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার কত ব্যাংকের, সঙ্গে অবশ্যই ব্যাংকের আইএফএসসি কোডটা দিতে হবে। ঠিক এইভাবেই ফিল আপ করতে হবে 1 জন, 2 জন, 3 জন, 4 জন এবং 5 জন। যে 5 সদস্য অবধি আপনি ফিল করতে পেরেছিলেন, আপনার পরিবারের সদস্য সংখ্যা যত, ঠিক সেই সদস্য সংখ্যা ধরেই কিন্তু এই কলামগুলো আপনাকে ফিল করতে হবে। 3 নম্বর পাতা ঠিক এভাবেই শেষ হলো। এরপর যদি আমি 4 নম্বর পেজে চলে আসি, তাহলে সেখানে কি রয়েছে, 11 নম্বর পয়েন্টে রয়েছে
এপিক ভোটার তালিকার অংশ নাম্বার সহ, মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য যারা রয়েছে তাদের ভোটার তালিকার অংশ নাম্বার সহ। এখানে নির্দেশনা কি কি নির্দেশনা রয়েছে? বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের তালিকা কি দিতে হবে? হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। এরপর হেড অফ দ্য ফ্যামিলির হয়ে যাওয়ার পর ঠিক সেম ভাবে যারা ফ্যামিলি মেম্বার তাদের দিতে হবে। দেখুন সদস্য 1, সেখানে এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র, অংশ নাম্বার। ঠিক আগে যেরকম 5 জন সদস্যের ছিল, এক্ষেত্রেও কিন্তু সেটাই রয়েছে, সেই 5 জন সদস্য। বাড়িতে যদি 2 জন সদস্য হয় তাহলে সেটা 2 জন সদস্যের, যদি 3 জন হয় তাহলে 3 জন, এভাবে 5 জন সদস্য অবধি দেওয়া আছে। এরপর আরেকটা পয়েন্ট আছে 12, সেখানে হচ্ছে অসংরক্ষিত এবং অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী। আর এবার যদি নির্দেশনার দিকে একটু নজর রাখি, কি দেওয়া রয়েছে সেখানে? প্রযোজ্য জাতিগত শংসাপত্র, আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। তো এইখানে আপনাকে টিক মার্ক করতে হবে, ইউআর না ইউআর ইডব্লিউএস, সেটা আপনাকে টিক মার্ক করতে হবে। এরপর 5 নম্বর পাতা, না 4 নম্বর পাতাতেই যা রয়েছে তারই এখানে কন্টিনিউয়েশন রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কি কি রয়েছে বিভাগে? অসংরক্ষিত, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তফসিলি জাতি বা এসসি, তফসিলি উপজাতি বা এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী বা পিভিটিজি বা অন্যান্য। যেটা হবে সেখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। এরপর আসি এই বিভাগেরই ক্ষয়ে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, সেখানে সঠিক হলে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। এবার আসি এই বিভাগের ক্ষয়ে, ক্ষয়ে কি রয়েছে? রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? টিক নাম্বার দিতে বলেছে নির্দেশনায়। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক দেবেন, যদি না হয় তাহলে নাই টিক দেবেন। এরপর সেকেন্ড পয়েন্ট কি? যদি হ্যাঁ হয়, অর্থাৎ যদি আপনি এখানে টিক করেন, তবে কার্ডের ধরন এবার আপনাকে উল্লেখ করতে হবে। আপনার কি এএওয়াই কার্ড, পিএইচএইচ কার্ড, এসপিএইচএইচ কার্ড, নাকি আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2, নাকি ভর্তুকিহীন? যেটা আপনার কার্ড, সেই ডিজিটাল কার্ডের কি কার্ড আপনার, সেখানে আপনাকে টিক করতে হবে। 3 নম্বর পয়েন্ট, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। এবার এই বিভাগেরই গয়ে রয়েছে সম্পদ, এখানেও টিক চিহ্ন দেওয়ারই ব্যাপার রয়েছে। বাড়ির ধরন কি? আপনি যে বাড়িতে রয়েছেন সেখানে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? নির্দেশনায় একটু নজর রাখি, বসার ঘর ও শোয়ার ঘর মিলিয়ে 3 বা তার বেশি, সিমেন্টের দেওয়াল বা ছাদ যুক্ত। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। জমির মালিকানার ক্ষেত্রেও হ্যাঁ নাতেই উত্তর দিতে হবে, অর্থাৎ টিক করতে হবে, কিন্তু নির্দেশনাটা পড়তে হবে, যেটা ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আরওআর হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। জমির মালিকানায় আপনাকে এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে কত, শতকে দিতে হবে। ওখানে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরওআর জমির নথি, সেটা এখানে শতকে আপনাকে লিখতে হবে। চতুর্থ, যানবাহন। আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে আপনাদের? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। হ্যাঁ মডেল হয় যদি, তাহলে কি কি হবে? যদি হ্যাঁ হয় তাহলে মডেলটা আবার এখানে লিখতে হবে আপনাকে। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয়, মানে যদি গাড়ির ক্ষেত্রে, জিপের ক্ষেত্রে, ট্রাক্টরের ক্ষেত্রে কোন মডেল, সেটা একটু এইখানে আপনাকে লিখে দিতে হবে। 5 নম্বর পেজ আমরা শেষ করে ফেলেছি। এবার 6 নম্বর পেজে আসি। 6 নম্বর পেজে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, হেলথ ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে। যদি না হয় তাহলে না, হ্যাঁ হলে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। এখানে হ্যাঁ হলে এবার আপনার কাজ হচ্ছে এটা, সদস্য সংখ্যা ধরে ধরে, সরকারিতে প্রিমিয়াম আছে মানে প্রিমিয়াম দেন না বেসরকারি ক্ষেত্রে দেন, বীমার অঙ্ক কত, প্রিমিয়ামের বিবরণও আপনাকে দিতে হবে। সদস্য 2 এর ক্ষেত্রেও সেম ভাবে ফিল আপ করবেন, সদস্য 3 এর ক্ষেত্রেও সেম ভাবে ফিল আপ করবেন, যদি থাকে সদস্য 4 তাও এভাবেই আপনাদের ফিল আপ করতে হবে। শেষ করে ফেলেছি আমরা 6 নম্বর পাতা এবং সেখানে অর্থাৎ
প্রত্যেক সদস্যের বীমা কোন আওতায়, সরকারি না বেসরকারি আওতায়, সাম অ্যাসিওর্ড কত, বীমার অঙ্ক কত, কত টাকা দিতে হয়, প্রিমিয়ামের বিবরণ দিতে হবে। এবার আসি আয় অথবা পেশা কি আপনার। প্রথম, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। এখানে আবার মেনশন করতে হবে একটা বিষয়, যদি হ্যাঁ হয় অর্থাৎ আপনি যদি এখানে টিক করেন তাহলে আবার এখানে আপনাকে কিছু উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার আয়কর হলে অথবা পেশা কর হলে উল্লেখ করতে হবে এখানে আপনাকে এই নির্দেশনার কলমে। এবার আসি, পরিবারের সদস্যদের প্যান কার্ডও আপনাকে দিতে হবে যদি থাকে। হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করতে হবে। ঠিক এইভাবেই সদস্য 1, 2 ধরে ধরে আপনাকে সদস্যের নাম দিতে হবে, তার প্যান নাম্বার দিতে হবে। 7 নম্বর পেজ শেষ। এরপর 8 নম্বর পাতায় রয়েছে কর্মসংস্থানের ধরন। আপনি কোন জায়গায় চাকরি করেন বা কাজ করেন? আপনি কি সরকারি ক্ষেত্রে কাজ করেন? আপনি কি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী? আপনি কি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক, বিজনেস করেন? বা আপনি কি পার্ট টাইম জব করেন, আংশিক সময়ের কর্মরত? বা অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, সেটা কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি পেশা হতে পারে। বা আপনি কি গৃহিণী, হাউসওয়াইফ? বা আপনি কি বেকার নাকি অন্যান্য? এখানে দেখুন, সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। এবার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা কত, অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা কত, সংখ্যায় লিখতে হবে। এবার পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে। এবার কোন সদস্য কি সরকারি কর্মচারী, মানে সে রাজ্যে হতে পারে, সেন্ট্রাল কেন্দ্রীয় হতে পারে, রাষ্ট্রীয় সংস্থা, পিএসইউ, সংবিধিবদ্ধ স্ট্যাটিউটরি হতে পারে, সহায়তা প্রাপ্ত হতে পারে। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কর্মসংক্রান্ত শংসাপত্র সংযুক্ত করতে হবে, যদি না হয় তাহলে সেটা না। এবার কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? হ্যাঁ আর না, ঠিক তো দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই সাবমিট করতে হবে ডকুমেন্ট, প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে তা জমা দিতে হবে। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ আপনাকে অ্যাটাচ করতে হবে। কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যদি হ্যাঁ হয়ে যায় তাহলে আপনাকে জিএসটি ইন দিতে হবে, মানে নাম্বারটা দিতে হবে। তাহলে ঠিক যেটা বলছিলাম যে পরিবারের বার্ষিক আয় যদি এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, এখানে আপনাকে লেখাই আছে যে অঙ্কে অর্থাৎ নাম্বারে লিখতে হবে। ধরুন আপনার পরিবারের মোট যতজন সদস্য রয়েছে সব মিলিয়ে 10 লক্ষ টাকা আপনাদের রোজগার, তাহলে আপনি সেখানে অবশ্যই 10 লক্ষ লিখবেন। যদি সেটা 2 লক্ষ হয় তাহলে 2 লক্ষ লিখবেন। যদি সেটা কথার কথা এক্সাম্পল হিসেবে 12 লক্ষের বেশি হয়ে যায় মোট পরিবারের সদস্যরা যারা রয়েছেন সবার মিলিয়ে আয়, তাহলে আপনি সেটা লিখবেন। অর্থাৎ এখানে কিন্তু নাম্বারে অঙ্কেই আপনাকে লিখতে হবে যে কত টাকা পরিবারের মোট বার্ষিক আয়, বছরে আপনার পরিবার কত টাকা রোজগার করে। এরপর আসি অন্যান্য পরিচয় নথির ক্ষেত্রে। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সদস্য ওয়াইজ একদম ধরে ধরে করা আছে কি কি দিতে হবে। প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নাম্বার দিতে হবে। আর পয়েন্ট রয়েছে ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বার। অর্থাৎ যদি আপনি আবেদন করে থাকেন তাহলে সেই আবেদনের নম্বর আপনি ঠিক করবেন, নাম্বারটা দিয়ে দেবেন। যদি ইস্যু করা হয়ে থাকে সার্টিফিকেট তাহলে সেই সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। আর যদি প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয়। সদস্য ধরে ধরেই কিন্তু আপনাদের এই জায়গায় টিক করতে হবে, যে কোনো একটা জায়গায় আপনাকে টিক করতে হচ্ছে। 9 নম্বর পেজ শেষ। এবার 10 নম্বর পেজে যদি আমরা আসি তাহলে সেখানে হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিতে হবে, অর্থাৎ নাম্বার দিতে হবে, সেই কার্ডের নাম্বার, কোন তারিখে সেই কার্ডটা ইস্যু করা হয়েছে
এবং প্রদানকারী কর্তৃপক্ষ কারা আপনাকে সেই কার্ড দিয়েছে সেই কর্তৃপক্ষের বিবরণটা এখানে দিতে হবে। কাদের দ্বারা আপনি সেই কার্ডটা পেয়েছেন, কারা প্রদান করেছে আপনাকে সেই কার্ড। এবার 3 নম্বর পয়েন্ট, এসআইআর খুব গুরুত্বপূর্ণ। যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, তার কারণ বলাই হয়েছে যদি ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন হয় সেক্ষেত্রে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে আপনি পারবেন, মানে আপনি টাকা পাবেন। এই জায়গায় দাঁড়িয়ে প্রযোজ্য নয় না আর হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে সেই মামলার বিবরণটা আপনাদের দিতে হবে। একেবারে এখানেও সদস্য ধরে ধরে দেওয়া রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেটা ফিল আপ করতে হবে যদি থাকে। এরপর সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। নির্দেশনাটা একটু ফোকাস করি। বিদ্যালয়ের ধরনের ড্রপ ডাউন, অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। এবার একটু দেখি যে কি কি পয়েন্ট, মানে কোথায় টিক করতে পারবেন, কি কি অপশন আছে। প্রথমত শিশুর নাম দিতে হবে, কোন ক্লাসে সে পড়ে সেটা দিতে হবে, কোন স্কুলে পড়ে দিতে হবে। এবার ধরুন সেটা কি সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি স্পন্সর্ড বিদ্যালয়, এটা একটা পয়েন্ট। সেকেন্ড অপশন বেসরকারি বিদ্যালয়, থার্ড অপশন স্বীকৃত মাদ্রাসা, ফোর্থ অপশন অন্যান্য মাদ্রাসা, আর ফিফথ অন্যান্য, যেখানে ঠিক এই নির্দেশনায় বলে দেওয়া হয়েছে সেটা কি ওপেন স্কুলিং নাকি স্কুলিং সেইটা এই অন্যান্য পোর্শনে আপনাকে মেনশন করে দিতে হবে যদি আপনাকে অন্যান্যটা সিলেক্ট করতে হয়। না হলে এই অপশন থেকে যে কোনো এক জায়গায় আপনি টিক করতে পারবেন। একেবারে যে শিশু সদস্য যে জায়গায় পড়াশোনা করে তার নাম, ক্লাস, বিদ্যালয়ের নাম এবং ধরন আপনাকে দিয়ে দিতে হবে। এবার আসি লাস্ট পেজে, শিশুদের টিকাকরণ কি হালনাগাদ রয়েছে? নির্দেশনায় ফোকাস করি একটু। যদি হ্যাঁ হয়, মানে আপনি যদি হ্যাঁ বা না এর মধ্যে হ্যাঁ টিক করেন তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ। মানে হ্যাঁ এর ক্ষেত্রে হলে আপনাকে টিকাকরণ কার্ড আইডি দিতে হবে, যদি আপনি না এ টিক করেন তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ কবে, আর যদি টিকা না নেওয়া হয় তাহলে তার রিজনটা কি এই নির্দেশনায় আপনাকে লিখে দিতে হবে এখানে। এবার আসি অন্যান্য প্রকল্প ও অভিযোগ। আপনি কি ডিবিটি বা পেনশন ইত্যাদির মতো সরকারি প্রকল্পের অধীনে কোনো সুবিধে পাচ্ছেন, মানে অন্য কোনো সুবিধে কি পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে সেই প্রকল্পের নামটা আপনাকে উল্লেখ করতে হবে, স্কিম তালিকার ড্রপ ডাউন প্রদান করা হবে। না হলে তো না, কিন্তু হ্যাঁ হলে কোন প্রকল্পের সুবিধে আপনি পাচ্ছেন ডিবিটি বা পেনশন ইত্যাদির মতো সরকারি প্রকল্পে সেটা আপনাকে লিখে দিতে হবে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এটা অফিসার দ্বারাই পূরণ হবে, কিন্তু যদি বাদ দেওয়া হয় তার কারণটা কি। এবার ঘোষণা আর সম্মতি লাস্ট, এই ফর্মের একদম শেষে কি রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্যসমূহ সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরে উল্লিখিত কোনো মানদণ্ড গোপন করিনি। আমি অবগত যে আমার দ্বারা প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে তার জন্য আমি আইনানুগ শাস্তির যোগ্য হব। এখানে আপনি সেটা সম্মতি জানাচ্ছেন এবং সিগনেচার করছেন। আপনি সম্মতি জানাচ্ছেন কিভাবে, টিক করে এখানে, এবং আপনার সাইন। এবার বলি এই ফর্মটি যাচাইযোগ্য, মিথ্যা তথ্য প্রদান করা দণ্ডনীয় অপরাধ নির্দেশনায় লেখা রয়েছে। এইখানে বলে দিই বাদ দেওয়া হলে তার কারণ অফিসার কর্তৃক পূরণ হবে, কেন আপনার ফর্মটা বাদ দেওয়া হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হবে। আর এখানে আপনি সম্মতি করেছেন এবং সই করেছেন, অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে 12 পাতার যে ফর্ম, কোনো ভুল তথ্য দেবেন না। যা তথ্য দেবেন তার অ্যাটাচ করবেন অবশ্যই তার প্রামাণ্য নথি, এবং কোনো রকম যেখানে নথি অ্যাটাচ করতে হবে না সেখানে কোনো রকম কোনো ভুল তথ্য দেবেন না। তার কারণ এটা ভেরিফাই করা হবে, ভেরিফিকেশন হবে, যাচাই করা হবে, এবং তারপরেই কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হবেন না সেটা ডিসাইড করা হবে। এবং এখানে লেখা আছে যে আইনানুগ শাস্তির যোগ্য হবেন যদি
ভুল প্রমাণিত হয়। তাই এই বিষয়গুলোকে মাথায় রাখতেই হবে। অন্নপূর্ণা যোজনার ফর্ম যারা ফিল আপ করবেন এই ভিডিও অবশ্যই দেখবেন, তাতে আপনার ফর্ম ফিল আপে কোনো রকম কোনো অসুবিধে হবে না। প্রত্যেকটা আপডেটের জন্য, খবরের সঙ্গে থাকার জন্য সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালে।